নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, ইউসুফ পাঠানকে নিয়ে চর্চার এই মুহূর্তে কোনো শেষ নেই। তার কারণ তিনি তৃণমূল কংগ্রেস ছেড়ে নতুন একটি দল এবং সেই দলে যুক্ত হয়েছেন। শুধু যুক্ত হয়েছেন তাই নয়, তিনি এনডিএ কে সমর্থন করার জন্য ওম বিড়লার সঙ্গে দেখা করেছেন, চিঠিতে সই করেছেন। কিন্তু সেখানে তাকে নিয়ে কেন চর্চা হচ্ছে? তাকে নিয়ে চর্চা হচ্ছে তার কারণ কয়েক মাস আগের একটি অভিজ্ঞতা। তার এক সতীর্থ, তার অন্য আরেকজন দলের একজন সতীর্থ, যিনি তার সঙ্গে লোকসভাতে বসেন, সেই ধরনের একজন মানুষ, যিনি এমপি অবশ্যই দেশের, তিনি তার একটি অভিজ্ঞতা শেয়ার করেছেন যে কতদিন আগে যখন একদম শীতকালীন অধিবেশন চলছিল, তখন ইউসুফ পাঠান কিভাবে সরাসরি ভয় পেয়ে গিয়েছিলেন। আরেকজন এমপি যখন তাকে সতর্ক করেছিল যে আপনি এইভাবে একদম অ্যাটাক করবেন না বিজেপিকে, অর্থাৎ বিজেপিকে অ্যাটাক করছিলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ ইউসুফ পাঠান, এবং তিনি বাদবাকি যে তৃণমূল কংগ্রেসের এমপিরা ছিলেন তাদের মতন ওয়েলে নেমে গিয়ে এসআইআর বিরোধী আন্দোলনে চিৎকার করতে শুরু করেছিলেন যে এসআইআর করা চলবে না, এসআইআর অবৈধ। আপনারা সেগুলো দেখিয়েছি আমরা ডিসেম্বর মাসে। কিন্তু সেই সময় অন্য দলের আরেকজন সাংসদ আসেন, যিনি সংখ্যালঘু সম্প্রদায়ের, মুসলিম সম্প্রদায়ের সাংসদ। তিনি এসে ইউসুফ পাঠানকে নাকি বলেন যে আপনি এইভাবে একদম বিজেপির বিরুদ্ধে আন্দোলন করবেন না। আপনার যে গুজরাটের বাড়ি রয়েছে সেখানে বিজেপি বুলডোজার চালিয়ে দেবে, আপনার বাড়ি তছনছ করে দেবে। তাতে নাকি ইউসুফ পাঠান এতটাই ভয় পেয়ে যান, তিনি শুধু তার জায়গায় এসে বসে পড়েন তাই নয়, তিনি নাকি ভয় কাঁপতে থাকেন। এই সামগ্রিক বিষয় উঠে এসেছে এবং মহুয়া মৈত্র তৃণমূল কংগ্রেস, অর্থাৎ আদি তৃণমূল কংগ্রেস, সেই তৃণমূল কংগ্রেসের সাংসদ হিসাবে সেটাকে একদম ভ্যালিডিটিও দিয়েছেন। সম্পূর্ণটা বিস্তারিত ব্যাখ্যা করবো আপনাদের সামনে। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এই ভিডিও দেখুন শেষ অবধি স্কিপ না করে। আপনাদেরকে জানাই এই মুহূর্তে আগা সৈয়দ রাহুল্লাহ মেহেদি, এই যে এমপি জম্মু অ্যান্ড কাশ্মীরের যে ন্যাশনাল কনফারেন্স পার্টি সেখানকার এমপি, এবং তিনি কিন্তু সরাসরি তার একটি অভিজ্ঞতা শেয়ার করছেন এবং তিনি সরাসরি লিখছে, দেখুন, যে শেষ শীতকালীন সেশনে ইউসুফ পাঠান এসআইআর বিরোধী আন্দোলনে ক্রমাগত চিৎকার করছিল, আন্দোলনে সামিল হয়েছিল এবং ওয়েলে নেমে গিয়েছিল। ওয়েল বলতে যে সামনে বসার জায়গাটা থাকে, ওম বিড়লার সামনে যে জায়গাটা থাকে সেখানে নেমে যায় সাংসদরা, সেখানে গিয়ে তারা আন্দোলন করে। সেটা আমাদের একটা পরিচিত ছবি। এবং সেখানে নাকি ইউসুফ পাঠানও নেমে গিয়েছিলেন এবং চিৎকার করছিলেন, আন্দোলন করছিলেন যে এসআইআর করা যাবে না। তো সেই সময় নাকি আরেকজন সাংসদ, তিনি মুসলিম সাংসদ, তিনি টিএমসির সাংসদ নয়, তিনি নাকি এসে ইউসুফ পাঠানকে বলেন যে আপনি এটা কি করছেন, আপনার তো গুজরাটে বাড়ি রয়েছে, গুজরাটে একদম সরাসরি বিজেপি কিন্তু বুলডোজার দিয়ে আপনার বাড়ি ভেঙে দেবে এবং তার পরবর্তীতে আপনার কিন্তু আর কেউ সেটা বাঁচাতে পারবেন না। আপনি তো পশ্চিমবঙ্গে থাকেন না, আপনার বাড়ি তো গুজরাট, এবং বিজেপির বিরুদ্ধে আন্দোলন করে আপনার বাড়িতে তো অ্যাটাক হবে। তখন নাকি ইউসুফ পাঠান সঙ্গে সঙ্গে সেই কথা শুনে নিজের সিটে এসে বসে পড়েন। শুধু তাই নয়, তিনি নাকি ভয় কাঁপতে থাকেন এবং তার মুখভঙ্গি বদলে যায়, এতটাই ভয় পেয়ে যান তিনি। এই কথা কার সম্বন্ধে বলছেন এই আগা সায়েদ তিনি বলেননি, কিন্তু সেটা ক্ল্যারিফাই করে দিয়েছেন মহুয়া মৈত্র। এবং এই যে আগা সায়েদ মেহেদি, তিনি সরাসরি বলছেন যে তৎকালীন সময় যখন ইউসুফ পাঠান ভয়ে এরকম ভাবে এসে কাঁপতে থাকে নিজের সিটে, তখন মহুয়া মৈত্র পুরো বিষয়টা দেখতে পান এবং তিনি এসে জিজ্ঞেস করেন যে তার কি হয়েছে। তো তখন এই আগা সায়েদ রহমুল্লাহ, যিনি ভদ্রলোক, তিনি যান ইউসুফ পাঠানের সঙ্গে কথা বলতে, নর্মাল কলিগ হিসেবে তিনি কথা বলতে যান এবং তিনি সম্পূর্ণ বিষয়টা মহুয়া মৈত্রকে জানান। তখন মহুয়া মৈত্র নাকি বলেন যে আপনি কোনো চিন্তা করবেন না, আমরা আপনার সাথে আছি, আপনার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। এখন এই আগা সায়েদ রহিমুল্লাহ মেহেদি বলছেন যে মহুয়া মৈত্রের জন্য আমার খারাপ লাগছে, যে মহুয়া মৈত্র ইউসুফ পাঠানকে এতটা সমর্থন করেছিল, যে তৃণমূল কংগ্রেস ইউসুফ পাঠানকে এতটা সমর্থন করেছিল একদম সংসদের অভ্যন্তরে, যে ইউসুফ পাঠানকে তৃণমূল কংগ্রেস একদম প্রথমবার রাজনীতিতে নিয়ে এসে বহরমপুর সিটের মতন সিটে লড়াই করলো এবং প্রচন্ড একদম রীতিমতন লড়াই করে সাংগঠনিক শক্তি দিয়ে তাকে জিতিয়ে আনলো, অধীর চৌধুরীর বিরুদ্ধে জিতিয়ে আনলো। 5 বারের সাংসদ, কংগ্রেসের দলনেতা ছিলেন তিনি 19 থেকে 24 পর্যন্ত, তাকে জিতিয়ে আনলো। তিনি এই মুহূর্তে মহুয়া মৈত্র এবং তৃণমূল কংগ্রেসের পিঠে ছুরি একদম গেঁথে দিলেন। সেটা লিখছেন আগা সায়েদ রহমুল্লাহ মেহেদি, এই ভদ্রলোক, এবং তিনি ন্যাশনাল কনফারেন্স পার্টি জম্মু অ্যান্ড কাশ্মীর সেখান থেকে বিলং করেন। এবং এটাকে নিয়েই একদম সরাসরি মহুয়া মৈত্র এসে
সেই পোস্টটার নিচেই তার কমেন্ট করেন এবং সরাসরি তিনি বলেন যে এই যে ভদ্রলোকের কথা বলা হচ্ছে, যে মুসলিম এমপি গিয়ে সরাসরি ইউসুফ পাঠানকে বলেছিলেন বা ভয় দেখিয়েছিলেন যে বিজেপির বিরুদ্ধে আন্দোলন করলে তার বাড়ি ভেঙে দেওয়া হবে গুজরাটে, তিনি আর কেউ নন, তিনি ছিলেন নাকি আসাউদ্দিন ওয়াইসি। AIMIM যার তৈরি করা পার্টি, সেই পার্টির নেতা আসাউদ্দিন ওয়াইসি, যিনি নিজেকে বারংবার বলেন যে আমি বিজেপির বিরুদ্ধে একমাত্র সংখ্যালঘু মুখ হিসেবে লড়াই করছি ক্রমাগত, সেই আসাউদ্দিন ওয়াইসি নাকি ইউসুফ পাঠানকে বলেছিল যে তুমি বিজেপির বিরুদ্ধে লড়াই করলে তোমার বাড়ি ভেঙে দেওয়া হবে গুজরাটে এবং বুলডোজিং করে তোমার বাড়ি ভেঙে দেওয়া হবে। এই যে অভিযোগ উঠছে আসাউদ্দিন ওয়াইসির বিরুদ্ধে, মহুয়া মৈত্র যা বলছেন সেটা তো অবশ্যই গুরুত্বপূর্ণ এবং মহুয়া মৈত্র কটাক্ষ করতে ছাড়েননি ইউসুফ পাঠানকে এবং তিনি বলেছেন যে তার যদি এতই ভয় ছিল তাহলে তিনি রাজনীতিতে এলেন কেন, এর থেকে তো বেটার ছিল তিনি কমেন্ট্রি করতেন। কমেন্ট্রি বলতে ক্রিকেটার হিসেবে তিনি যে কমেন্ট্রি করতেন সেই কমেন্ট্রির কাজটাই করতেন এবং ফাট্টু বলে একদম সরাসরি ভীতু এবং ফাট্টু বলে কটাক্ষ করেছেন মহুয়া মৈত্র। এই সামগ্রিক বিষয় থেকে তিনটে প্রশ্ন উঠে আসছে। প্রাথমিকভাবে আসাউদ্দিন ওয়াইসির উপর সবচেয়ে বড় প্রশ্নটা উঠছে, যে আসাউদ্দিন ওয়াইসি AIMIM এবং ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে বিভিন্ন সময় তিনি লড়াই করেছেন এবং সেই লড়াইতে তিনি নিজেকে দেখিয়েছেন সম্পূর্ণ বিজেপির বিরোধিতা করেন তিনি, এবং সেই ক্ষেত্রে তার কোনো জুরি মেলা ভার। এবং এই আসাউদ্দিন ওয়াইসি আমাদের মনে আছে যে পশ্চিমবঙ্গে এসেছিলেন হুমায়ুন কবিরের সঙ্গে একদম জোটবদ্ধ হয়ে লড়াই করতে, কিন্তু তার পরবর্তীতে হুমায়ুন কবিরের যখন একটা ভাইরাল ভিডিও সামনে চলে আসে যেখানে মানুষজন দাবি করতে থাকেন যে হুমায়ুন কবির বিজেপির বি টিম হয়ে কাজ করছে, তখন আসাউদ্দিন ওয়াইসি এতটাই রেগে যান যে তাদের দলের পক্ষ থেকে বলা হয় যে এই পার্টির সঙ্গে আমাদের কোনো সংযোগ নেই, আমরা একা একা লড়াই করব। সেই আসাউদ্দিন ওয়াইসির উপর এই ধরনের অভিযোগ তুলছেন একজন এমপি জম্মু এন্ড কাশ্মীরের, তিনি নাম করেননি, একদম সরাসরি তার নাম কোনোভাবেই তিনি উল্লেখ করেননি। আসাউদ্দিন ওয়াইসি এই ঘটনা ঘটিয়েছে তিনি উল্লেখ করেননি। মহুয়া মৈত্র এই বক্তব্য রেখেছেন, সেই সম্বন্ধে অবশ্যই ক্লারিফিকেশন দরকার। আসাউদ্দিন ওয়াইসি তার বক্তব্য কি সেটা অবশ্যই দরকার, এবং আসাউদ্দিন ওয়াইসি যদি সত্যি বলে থাকেন যে বিজেপির বিরুদ্ধে আন্দোলন করলে, চেঁচামেচি করলে আপনার বাড়ি গুজরাটে ভেঙে দেওয়া হবে, সেটা তো অবশ্যই ভয়ের একটা ছবি। আসাউদ্দিন ওয়াইসির মুখের আড়ালে যে ছবিটা সেটাকে প্রকাশ করছে, সেই নিয়ে আসাউদ্দিন ওয়াইসির কি ক্লারিফিকেশন আসে আমরা অবশ্যই নজর রাখবো। কিন্তু তার সঙ্গে আরেকটা গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট আপনারা ভাবার চেষ্টা করুন, এই মুহূর্তে কাদের উপর মমতা বন্দ্যোপাধ্যায় রিলাই করেছিলেন, কাদের উপর ভরসা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, যে ক্রিকেটার কোনোদিন রাজনীতির আশেপাশেও ছিলেন না, সেই ক্রিকেটারকে এনে দাঁড় করানোর দরকারটা কি ছিল? কোনো কি রাজনৈতিক ব্যক্তিত্ব ছিল না? বহরমপুরের জেলা সাংগঠনিক প্রধান, তাকে দাঁড় করানো যেত না তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে? আমরা বলছি যে তিনি ছেড়ে চলে যেতেন না তৃণমূল কংগ্রেস, কিন্তু এই ধরনের যারা একদম রীতিমতন বিজেপি আপনার বাড়ি ভেঙে দেবে এটা বললেই সরাসরি ভয় পেয়ে যান, একদম ভয়ে কাঁপতে থাকেন, সেই রকম মানুষকে দিয়ে রাজনীতি কি সম্ভব? দিদি নাম্বার 1 থেকে রচনা ব্যানার্জিকে নিয়ে গেলেন এবং রচনা ব্যানার্জি এই মুহূর্তে সরাসরি পাল্টিকে NDA তে চলে গেলেন, সায়নী ঘোষ পাল্টিকে NDA তে চলে গেলেন। এই জায়গাগুলো বোধহয় কোথাও গিয়ে প্রত্যেকটা দলেরই একদম সরাসরি একটু বিশ্লেষণ করা দরকার, যে যে কাউকে দিয়ে একদম রাজনীতির প্রেক্ষাপট কিন্তু সঠিকভাবে গঠন করা যায় না। যদিও সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মতন মানুষজন, তারা বহুদিনের রাজনীতিবিদ, কাকলি কৌশলের মতন মানুষজন, তারা বহুদিনের রাজনীতিবিদ, তারাও চলে গিয়েছেন, কিন্তু অবশ্যই এই যে একদম অনভিজ্ঞ মানুষজন তারা যে চলে যাবেনই, যে কোনো চাপ তাদের উপর পড়লেই যে তারা চলে যাবেন সেটা তো অবশ্যই একটা সহজ হিসেবে। এবং ইন দি মিন টাইম ইউসুফ পাঠান গুজরাট হাইকোর্টের থেকে আরো কিছু সময় চেয়েছেন, তার কারণ ইউসুফ পাঠানের বাড়ির পাশে একটি জায়গা তিনি অবৈধভাবে দখল করেছেন এবং সেইটা অভিযোগ উঠেছে বহুদিন আগেই এবং সেটা কোর্ট কেস চলছে। ইউসুফ পাঠান বলেছেন যে আমার নিরাপত্তার কারণে সেই জায়গাটা আমি দখল করেছি। এবং আরেকটা দিকেও আপনাদের একদম নিয়ে যাই, যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন যখন NDA তে তারা সামিল হচ্ছেন, NCPI পার্টির হয়ে তারা ক্লেম করছেন যে আমরা এই মুহূর্ত থেকে NDA কে সাপোর্ট করবো, ওম বিড়লার পাশে গিয়ে দাঁড়াচ্ছেন, একজনের মুখে আপনারা একটু হাসির লেশ মাত্র দেখতে পাচ্ছেন। এতজন মানুষজন, তাদের প্রত্যেকের চেহারা আপনারা দেখুন অত্যন্ত কষ্টের, অত্যন্ত বেদনার একটা প্রেক্ষিত নিয়ে যেন সবাই দাঁড়িয়ে রয়েছেন। এদের তো সবাই চেনেন, এদের তো এর আগের ছবিগুলো আপনাদের মনে আছে নিশ্চয়ই। তো সেই জায়গা থেকে পার্থ ভৌমিক হোক, জুন মালিয়া হোক, সায়নী ঘোষ হোক, মালা রায় হোক, কিংবা সুদীপ বন্দ্যোপাধ্যায় হন না কেন, এবং ইউসুফ পাঠান হন, মিতালি বাগ হন, কারোর মধ্যে কোনো ধরনের কোনো একটুও একদম মানসিক শান্তি মুখের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন? এই যে ছবিটা উঠে আসছে ভারতের রাজনীতির জন্য কতটা সঠিক, ভারতের গণতান্ত্রিক ব্যবস্থার জন্য কতটা সঠিক, যে বিরোধী শূন্যতা,
সম্পূর্ণভাবে তৈরি হচ্ছে, সেটা আপনারা বিচার করবেন। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয়েন বাটন ক্লিক করে আমাদের মেম্বারশিপ গ্রহণ করতে পারেন। জয়েন বাটনের লিংক আমরা প্রত্যেকটি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, সেখানে ক্লিক করে অবশ্যই আপনারা মেম্বারশিপ গ্রহণ করলে আমরা অবশ্যই বেশ খানিকটা এগিয়ে যেতে সাহস পাবো। ধন্যবাদ।